হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য তোমাদের যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার স্ট্যাটিক জিকের প্রিভিয়াস ইয়ার সেট নম্বর 9টা নিয়ে এসেছি। আশা করছি এই স্ট্যাটিক জিকের সেটগুলো তোমাদের মিসলেনিয়াস পরীক্ষা ছাড়াও অন্যান্য পরীক্ষাতে কাজে আসবে, গভর্নমেন্ট পরীক্ষাতে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো। খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো বন্ধুরা, আর কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকে ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, গোড়া লিখেছিলেন মিসলেনিয়াস 2006। অপশান 1 প্রমোদ চৌধুরী, অপশান 2 সুরেন্দ্রনাথ চৌধুরী, অপশান 3 রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান 4 প্রভাত কুমার মুখোপাধ্যায়। সঠিক উত্তর হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গোড়া তো জানো, অনেকেই পড়েছো, এটা খুব ফেমাস উপন্যাস, ফেমাস নোবেল আর কি। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, অরণ্যের অধিকারের রচয়িতাকে মিসলেনিয়াস 2006। অপশান 1 বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশান 2 মহাশ্বেতা দেবী, অপশান 3 মহাদেবী বর্মা, অপশান 4 অনুরূপা দেবী। সঠিক উত্তর হবে মহাশ্বেতা দেবী। অরণ্যের অধিকার রচয়িতাকে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রচুরবার পিএসসির পরীক্ষায় এটা রিপিট হয়। অরণ্যের অধিকারের রচয়িতা হলেন মহাশ্বেতা দেবী। আর যতদূর মনে পড়ছে উনি এই উপন্যাসটার জন্য কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, দ্য জিউ অফ মাল্টা কে লিখেছিলেন মিসলেনিয়াস 2006? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বেন জনসন, অপশান 2 ক্রিস্টোফার মার্লো, অপশান 3 উইলিয়াম শেক্সপিয়ার, অপশান 4 জর্জ বার্নার্ড শ। সঠিক উত্তর হবে ক্রিস্টোফার মার্লো। তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, লাই হারোবা নিম্নলিখিত কোন রাজ্যের একটি নৃত্যশৈলী মিসলেনিয়াস 2006? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 মণিপুর, অপশান 2 অরুণাচল প্রদেশ, অপশান 3 মিজোরাম, অপশান 4 নাগাল্যান্ড। সঠিক উত্তর হবে মণিপুর। লাই হারোবা কিন্তু কোন রাজ্যের একটা নৃত্যশৈলী? এটা একটা কিন্তু মণিপুর রাজ্যের নৃত্যশৈলী। আমি কিন্তু প্রত্যেকদিন দেখবে শর্টস ছাড়ি আমার চ্যানেলে, সেখানে কিন্তু বিভিন্ন রাজ্যের নৃত্য, বিভিন্ন রাজ্যের উৎসব, বিভিন্ন রাজ্যের কালচার সম্বন্ধে কিন্তু আমি প্রতিদিন ওই শর্টস আমি ওখানে আপলোড করে রেখেছি। তোমরা চাইলে আমার শর্টসগুলো দেখতে পারো। আর এখানে এই সূত্রটা বলে রাখি, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। লাই হারোবা কোন রাজ্যের একটা নৃত্যশৈলী যদি বলে, সঠিক উত্তর মণিপুর দেবে। আবার যদি এরকমও আসে যে লাই হারোবা কোন রাজ্যের একটি উৎসব, তখনও কিন্তু সঠিক উত্তর মণিপুর দেবে। ঠিক আছে বন্ধুরা, ওরা ঘুরিয়ে উৎসবও দিতে পারে, ফেস্টিভ্যালও দিতে পারে, তখন ওরা মণিপুর হবে। লক্ষণের শক্তিশালী নাটকটির রচয়িতাকে? অপশান 1 উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, সত্যজিৎ রায়, সন্দীপ রায়। সকলেই জানো আশা করি। সঠিক উত্তর হবে সুকুমার রায়। লক্ষণের শক্তিশালী নাটকটির রচয়িতাকে? সুকুমার রায়, যিনি ননসেন্স লেখাতে একজন খুব বিখ্যাত একজন লেখক ছিলেন। ভারতের নতুন বিদেশ সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন? আমি 2024-এর এগেনস্টে দিয়েছি, মানে যেটা কারেন্ট, আর 6-এর এগেনস্টে দিইনি। সঠিক উত্তর হবে বিক্রম মিশ্রি। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2024 থেকে তিনি কিন্তু এই স্থানে তলাভিষিক্ত হয়েছেন। তাহলে এখন বর্তমানে ফরেন সেক্রেটারি কে? বিক্রম মিশ্রি। ঠিক আছে বন্ধুরা। আর ভারতবর্ষের প্রথম বিদেশ সচিব মানে আফটার ইন্ডিপেন্ডেন্স ভারতবর্ষের প্রথম ফরেন সেক্রেটারি কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেপিএস মেনন। ঠিক আছে বন্ধুরা, কেপিএস মেনন, যিনি 1948 সাল থেকে 1952 সাল অবধি কিন্তু এই স্থলে কিন্তু নিযুক্ত ছিলেন। ঠিক আছে, আরেকজন আছে, ইনি কিন্তু কেপিএস মেনন সিনিয়র, আরেকজন আছে কেপিএস মেনন জুনিয়র। তিনি কিন্তু 1987 থেকে 1989 সাল অবধি ফরেন সেক্রেটারি পদে নিযুক্ত ছিলেন। কিন্তু একটা দুটো যদি দিয়ে দেয় কনফিউজ করার জন্য, দেখবে পাশে একটা সিনিয়র দেবে, একটা জুনিয়র দেবে, তখন কেপিএস মেনন সিনিয়রটা সঠিক উত্তর হবে। কিন্তু তার পুরো নামটা কিন্তু আলাদা, কেপিএস এর পুরো নামটা আলাদা, ওখানে কেপিএস এর পুরো নামটা আলাদা, কিন্তু কনফিউজ করার জন্য দিতে পারে। উনিও 2 বছরের জন্য ফরেন সেক্রেটারি পদে নিযুক্ত ছিলেন, 87 থেকে 89। আমার যতদূর মনে পড়ছে উনি কেপিএস মেনন জুনিয়র নামে পরিচিত। ইনি কিন্তু কেপিএস মেনন সিনিয়র, যিনি ভারতের প্রথম বিদেশ সচিব বা ফরেন সেক্রেটারি। প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইয়োর রিভিজিটেড কে লিখেছেন মিসলেনিয়াস 2006? অপশান 1 পি.বি. শেলি, অপশান 2 ডব্লিউ.এইচ. অডেন, অপশান 3 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অপশান 4 এজরা পাউন্ড। সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কারণ সকলেই তোমরা, উনি ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন। তাহলে ইয়োর রিভিজিটেড কে লিখেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ইডিয়েটের রচয়িতাকে মিসলেনিয়াস 2006? অপশান 1 বরিস পাস্টেরনাক, অপশান 2 রবার্ট ফ্রস্ট, অপশান 3 ফিওদর দস্তয়েভস্কি, অপশান 4 অল্ডাস হাক্সলে। সঠিক উত্তর হচ্ছে ফিওদর দস্তয়েভস্কি। ঠিক আছে বন্ধুরা, তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? রাশিয়া। তাহলে ইডিয়েটের রচয়িতাকে? ফিওদর দস্তয়েভস্কি। বাংলার পাশে কিন্তু আমি ইংলিশ টার্মটাও দিয়ে রেখেছি, তাই তোমাদের প্রোনাউন্সিয়েশনটা সুবিধা হয়।
বাংলা প্রোনাউন্সিয়েশন ওরা বিভিন্নভাবে দিতে পারে, ইংলিশটাই তোমরা কিন্তু ব্যাকওয়ার্ড পাশে দেখে নিও। কোন বিষয়ের ওপর গবেষণার জন্য সালিম আলী বিখ্যাত ছিলেন? মিসেলেনিয়া 2006, আশা করি সকলেই জানো। সঠিক উত্তর হবে পক্ষী, এটা আর বললাম না, তিনি একজন পক্ষীবিদ ছিলেন। আর এই সম্বন্ধে আরেকটা জানো, এই সম্বন্ধে প্রশ্ন আছে যারা পক্ষী নিয়ে, যাদের পক্ষীবিদ তাদের কি বলা হয়? অর্নিথোলজিস্ট, ঠিক আছে, এটাও তো পরীক্ষায় আসে জানো। আর বার্ডম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সালিম আলীকে বলা হয়, ঠিক আছে বন্ধুরা, বা সালিম আলী কি সেলিম আলীকে বলা হয়, ঠিক আছে, একই উনি নামটা এখানে ওরা এমভাবে দিয়েছে সালিম আলী, সেলিম আলীও বলে। আচ্ছা, সেলিম আলী বার্ড স্যাঞ্চুয়ারি বা পক্ষী অভয়ারণ্য, তার নামে কিন্তু একটা পক্ষী অভয়ারণ্য আছে বা বার্ড স্যাঞ্চুয়ারি আছে। কোথায় সেটা অবস্থিত? গোয়াতে অবস্থিত, ঠিক আছে বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ এটা। তাহলে সেলিম আলী বার্ড স্যাঞ্চুয়ারি কোথায় অবস্থিত? গোয়াতে অবস্থিত। লোকনীতি হিসাবে ডান্ডিয়া উদ্ভব ঘটেছে কোন রাজ্যে? মিসেলেনিয়াস 2006। অপশান 1 গুজরাট, অপশান 2 মহারাষ্ট্র, অপশান 3 কর্ণাটক, অপশান 4 কেরল। সঠিক উত্তর হবে গুজরাট, ঠিক আছে। মানে ডান্ডিয়া কোন রাজ্যের একটা নৃত্যশৈলী? সঠিক উত্তর হবে গুজরাট। তোমরা জানো, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। চলো বন্ধুরা পরের প্রশ্ন। সরি বন্ধুরা, পুংগদ্দবকে কি বলা হয়, মানে ছেলে গাদাদের কি বলা হয়? অপশান 1 জ্যাক, অপশান 2 জিল, অপশান 3 টম, অপশান 4 জেরি। সঠিক উত্তর হবে জ্যাক। ছেলে গাদাদের জ্যাক বলা হয়, আর মানে স্ত্রী গাদাদের জ্যানেট বলা হয়, ঠিক আছে বন্ধুরা। গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখে নিও। বর্তমানে ইরানের রাষ্ট্রপতিকে? মিসেলেনিয়া 2006। আমি জাস্ট এখনকার যিনি আছেন তার নামটাই দিয়েছি, মাসুদ পেজেশকিয়ান, ঠিক আছে বন্ধুরা। বর্তমানে ইরানের রাষ্ট্রপতি হচ্ছে মাসুদ পেজেশকিয়ান। ক্যান্টারবেরি টেলসের লেখককে? মিসেলেনিয়া 2006। অপশান 1 হারম্যান মেলভিল, অপশান 2 জন মিল্টন, অপশান 3 জিওফ্রে চসার, অপশান 4 স্টিভেন স্পেন্ডার। সঠিক উত্তর হচ্ছে জিওফ্রে চসার, ঠিক আছে বন্ধুরা। ক্যান্টারবেরি টেলসের লেখককে? জিওফ্রে চসার। তো চলো বন্ধুরা পরের প্রশ্ন। গোদানের লেখককে? মিসেলেনিয়া 2006। অপশান 1 শ্রীলাল শুক্লা, অপশান 2 প্রেমচাঁদ, অপশান 3 নাগার্জুন, অপশান 4 রাহুল সাংকিত্যায়ন। সঠিক উত্তর জানো অনেকেই, গোদান। মুন্সি প্রেমচাঁদ একজন বিখ্যাত কিন্তু হিন্দি ভাষার একজন বিখ্যাত লেখক, ঠিক আছে, হিন্দি ভাষার একজন বিখ্যাত লেখক। উর্দু ভাষাতেও তিনি লিখেছেন। তার আসল নাম কি ছিল এটাও জেনে রাখো, ধনপদ রায়, কিন্তু তিনি কিন্তু সাহিত্য জগতে মুন্সি প্রেমচাঁদ নামেই খ্যাত। আর এই গোদানটা তোমরা আশা করি অনেকেই দেখেছো, পারলে নেটে দেখে নিও, খুব ভালো একটা ওনার একটা লেখা ছিল এটা। এই সম্বন্ধে কিন্তু তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। আমাদের 90s কিছু খুবই ওই সময় কিন্তু খুব ভালো সিরিয়াল হতো, দেখবে এই মুন্সি প্রেমচাঁদটা কিন্তু ওখানে চিত্রায়িত করা আছে, হ্যাঁ, যেখানে কিন্তু পঙ্কজ কাপুর, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে গোদান যে ধরো সিরিয়াল হয়েছিল, সেখানে কিন্তু একজন ক্যারেক্টার ছিল কিন্তু পঙ্কজ কাপুর, যিনি বর্তমানে একজন বিখ্যাত অভিনেতা, শাহিদ কাপুরের পিতা, ঠিক আছে বন্ধুরা। আর যারা বাংলা অনার্স নিয়ে পড়েছো তাদের তো একটা পার্টে অন্য ভাষার উপন্যাস নিয়েও পড়তে হয়, সেখানে কিন্তু মুন্সি প্রেমচাঁদের একটা উপন্যাস থাকে, আমি যতদূর জানি। চলো বন্ধুরা পরের প্রশ্ন। কল্লোল নাটকটির রচয়িতাকে? মিসেলেনিয়া 2006। অপশান 1 শম্ভু মিত্র, আচ্ছা অপশানগুলো তোমরা দেখে নিও, এটা সকলেই জানো। সঠিক উত্তর হবে উৎপল দত্ত। কল্লোল নাটকটির রচয়িতা হচ্ছে উৎপল দত্ত। ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর কল্লোল পত্রিকা 1923 যদি দিয়ে যায় ওটা কিন্তু আলাদা, ওটা কিন্তু পত্রিকা, এটা কিন্তু একটা নাটক। বর্তমানে ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি কে? মানে আইওএ বা আইওসি, মানে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আর ইন্ডিয়ান অলিম্পিক কমিটি কিন্তু এক। এই সম্বন্ধে বহুবার আমি নোট দিয়েছি প্রিভিয়াস সেটগুলোতে। বর্তমানে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হচ্ছে পিটি ঊষা। আচ্ছা, ভারতের উচ্চাঙ্গ সঙ্গীতে খেয়ালের উদ্ভাবক কে? মিসেলেনিয়া 2006। তানসেন, আমির খসরু, কবির, উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর হচ্ছে আমির খসরু। ভারতের উচ্চাঙ্গ সঙ্গীতে যে খেয়ালের উদ্ভাবককে মানে সৃষ্টিকর্তাকে? আমির খসরু। আচ্ছা, এইবার তোমাদের জানিয়ে রাখি যে খেয়ালটা কি। আচ্ছা, যদি কখনো প্রশ্নে আসে যে কাওয়ালির জনককে, মানে ভারতবর্ষে কাওয়ালির উদ্ভাবককে, খেয়াল না থেকে, তখনও সঠিক উত্তর দেবে আমির খসরু। আচ্ছা, গজলের উদ্ভাবককে? ভারতবর্ষে গজলের উদ্ভাবক কে করেছিলেন? উদ্ভাবককে? সঠিক উত্তর হবে আমির খসরু। আর ভারতের তোতা পাখি বলা হয়, তোমরা সকলেই জানো, এটা ইতিহাসের প্রশ্ন, আমির খসরুকে। আর এই যে খেয়ালটা কি, এটা হচ্ছে কাওয়ালি এক ধরনের সঙ্গীত শৈলী, খেয়ালি হচ্ছে তারই একটা ভাগ, মানে কাওয়ালি সঙ্গীতের একটা ভাগ হচ্ছে খেয়াল। তাহলে খেয়াল, কাওয়ালি, গজল তিনটেরই যদি বলে যে কে ভারতে শুরু করেছিলেন, সঠিক উত্তর হবে আমির খসরু, বা কে উদ্ভাবক ছিলেন? আমির খসরু। আর কাওয়ালি বাংলা ভাষায় আমাদের পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে কে জনপ্রিয় করেছিলেন? জনপ্রিয় কবি কাজী নজরুল ইসলাম। মানে বাংলা ভাষায় যদি কখনো আসে, বাংলা ভাষায় কাওয়ালি পশ্চিমবঙ্গে, তখন তো অবিভক্ত বাংলাদেশ ছিল, অবিভক্ত বাংলাদেশে কে জনপ্রিয় করেছিলেন? সঠিক উত্তর হবে কাজী নজরুল ইসলাম। 2023 সালের মার্কিন যুক্তরাষ্ট্র ওপেনে প্রতিযোগিতায় মহিলা সিঙ্গলস খেতাব কে জেতে? মানে আমি রিসেন্টটা দিয়েছি, কারণ 2024-এর এটা 9 সেপ্টেম্বর হচ্ছে 2024 ইউএস ওপেনের ফাইনালটা আছে, ওইগুলো 9 সেপ্টেম্বর 10 সেপ্টেম্বর ওই সময়টা আছে। ওইটা আবার ডাব্লিউবিসিএসে আসবে, ওটা তোমাদের আর মিসেলেনিয়াসে আসবে না, ওটা ডাব্লিউবিসিএসের সময় আমি দিয়ে দেবো। 2024-এ কে জিতলো ইউএস ওপেন।
আচ্ছা, 2023 সালের ইউএস ওপেন কে জিতেছে? কোকো গফ, তিনি ইউএসের বাসিন্দা, ঠিক আছে বন্ধুরা। আর 2023-এর পুরুষ সিঙ্গেলস কে জিতেছে? নোভাক জোকোভিচ, ঠিক আছে, তিনি সার্বিয়ার বাসিন্দা। তাহলে ইউএস ওপেন খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ইউএস ওপেন 2023। তাহলে নারী হচ্ছে যিনি ওমেন মহিলা হিসাবে কে জিতেছেন? কোকো গফ, মহিলা সিঙ্গেলস। আর পুরুষ সিঙ্গেলস জিতেছে হচ্ছে নোভাক জোকোভিচ। আর পুরুষ ডাবল, মহিলা ডাবলস আর মিক্সড ডাবলস এগুলো অত আসে না, চাইলে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে বন্ধুরা। অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, উইম্বলডন আর ফ্রেঞ্চ ওপেন, এই চারটেই তোমরা চাইলে দেখে নিতে পারো। ওমেন সিঙ্গেলস, মেন সিঙ্গেলস, মেন্স ডাবলস, ওমেন ডাবলস আর মিক্সড ডাবলস। তবে আসে মেন সিঙ্গেল আর ওমেন সিঙ্গেলস। আর 9 সেপ্টেম্বর হচ্ছে ইউএস ওপেনের ফাইনাল আছে, ওটা হলে ডাব্লিউবিসিসি তোমায় দিয়ে দেবো, ওটা মিসলিনিয়াসে আসবে না আশা করি। পঙ্কজ উদাস কোন ধরনের সঙ্গীতের একজন বিশিষ্ট শিল্পী? খেয়াল, ভজন, ঠুমরি, গজল। সঠিক উত্তর হবে গজল, ঠিক আছে বন্ধুরা। পঙ্কজ উদাস হচ্ছে কোন ধরনের সঙ্গীতের একজন বিশিষ্ট শিল্পী? সঠিক উত্তর হচ্ছে গজল। আর এই গজলের উদ্ভাবক কে ছিলেন? আমির খসরু, একটু আগে আমরা জানলাম। রোলা গারো নামটি কোন খেলার সঙ্গে যুক্ত? মিসলেনিয়াস 2007। অপশান 1 ব্যাডমিন্টন, ফুটবল, টেনিস, রোয়িং। সঠিক উত্তর হবে টেনিস বা লন টেনিস, ঠিক আছে। তোমাদের যে এক্ষুনি বললাম যে 4টে মেন আমাদের লং টেনিস প্রতিযোগিতা হয়, প্রচুর প্রতিযোগিতা হয়, কিন্তু 4টেই মেন। একটা হচ্ছে উইম্বলডন, একটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন, একটা ইউএস ওপেন, একটা অস্ট্রেলিয়ান ওপেন। এই ফ্রেঞ্চ ওপেন প্রতিযোগিতাটাই কিন্তু রোলা গ্যারো নামে পরিচিত, ঠিক আছে। এটা একটা স্টেডিয়াম যেখানে ফ্রেঞ্চ ওপেনটা অনুষ্ঠিত হয়, ঠিক আছে। এটা কমপ্লেক্সের ভেতরে এইটা অনুষ্ঠিত হয়, যেটা রোলা গ্যারো নামে পরিচিত। আর 2024 সালের ফ্রেঞ্চ ওপেন কিন্তু হয়ে গেছে। যেমন 2024-এর ইউএস ওপেনটা এখনো হয়নি, 9 সেপ্টেম্বর ফাইনাল আছে। 2024-এর ফ্রেঞ্চ ওপেন কে জিতেছে? কার্লোস আলকারাস, তিনি কিন্তু স্পেনের বাসিন্দা, আমার দেশটার নামটা দেওয়া হয়নি। আর ফ্রেঞ্চ ওপেন ওমেন্স সিঙ্গেল উইনার হচ্ছে ইগা সিওনটেক, ইনি কোথাকার বাসিন্দা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও যে ইগা সিওনটেক কোথাকার বাসিন্দা, ঠিক আছে বন্ধুরা। তাহলে 2024 সালে ফ্রেঞ্চ ওপেন মেন্স জিতেছে, সিঙ্গেলস জিতেছে আলকারাস আর কার্লোস আলকারাস। আর যিনি স্পেনের বাসিন্দা, ওটা আমার দেওয়া হয়নি, উনি স্পেনেরই বাসিন্দা। আর ইগা সিওনটেক কোথাকার বাসিন্দা এটা তোমরা দেখে নিও। চলো বন্ধুরা, পরের প্রশ্ন আমি একবার কমেন্ট বক্সে তাহলে দিয়ে দেবো। যতদূর সম্ভব আমার মনে পড়ছে নিউজিল্যান্ডের বাসিন্দা হতে পারেন, দেখে নিতে হবে। ইগা সিওনটেক মনে হচ্ছে নিউজিল্যান্ডের বাসিন্দা, ঠিক আছে, আমি ওটা দিয়ে দেবো কমেন্ট বক্সে। এমএস শুভালক্ষ্মী বা এমএস, এখানে যে বানানটা দেওয়া আছে এমএস শুভলক্ষ্মী বা এমএস শুভালক্ষ্মীও নামে উনি পরিচিত, কিসের জন্য বিখ্যাত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর কত্থক নৃত্য, অপশান 2 ভারতনাট্যম নৃত্য, অপশান 3 বেহালা বাদন, অপশান 4 কণ্ঠসঙ্গীত। সঠিক উত্তর হবে কণ্ঠসঙ্গীত, ঠিক আছে বন্ধুরা। তাহলে এই এমএস শুভালক্ষ্মী কিসের জন্য বিখ্যাত? ইনি হচ্ছেন কণ্ঠসঙ্গীত। এবারে কোন ধারার, মানে সঠিক বলতে গেলে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একজন প্রখ্যাত কিন্তু শিল্পী ছিলেন। আর কোন ধারার? কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের একজন বিশিষ্ট শিল্পী। কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের একজন বিশিষ্ট শিল্পী, তিনি তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন। আর এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, তিনি কত সালে ভারতরত্ন পান? 1998 সালে কিন্তু তিনি ভারতরত্ন পেয়েছিলেন, ঠিক আছে বন্ধুরা। এছাড়া তিনি সবই পেয়েছিলেন, পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং ভারতরত্নটাই আসবে পরীক্ষায়। 1998 সালে কিন্তু তিনি ভারতরত্ন পান। তিনি কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের একজন বিশিষ্ট শিল্পী ছিলেন আর তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। পেন হোল্ড গ্রিপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? মিসলেনিয়াস 2007। অপশান 1 লন টেনিস, অপশান 3 রোয়িং, অপশান 3 টেবিল টেনিস, অপশান 4 হকি। সঠিক উত্তর হবে টেবিল টেনিস। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পেন হোল্ড গ্রিপ মানে টেবিল টেনিস যারা খেলে, যখন ওই টেবিল টেনিসের ব্যাটটা ধরে, বিভিন্ন রকমের গ্রিপ হয়, বিভিন্নভাবে ধরে, তার এক একটা ধরনের ধরাকে আর কি বিভিন্ন রকম নাম আছে, তার ভেতরে একটা হচ্ছে পেন হোল্ড গ্রিপ। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। বন্ধুরা, ওস্তাদ আমজাদ আলী খাঁ কিসের জন্য বিখ্যাত? মিসলেনিয়াস 2007। অপশান 1, আচ্ছা অপশানগুলো দিলাম না, এই কোশ্চেনটা বারবার রিপিট হয়েছে। তিনি সরোদ বাদনের জন্য বিখ্যাত। ওস্তাদ আমজাদ আলী খাঁ একজন কোন বাদ্যযন্ত্রের একজন প্রখ্যাত শিল্পী? সরোদের। আর মধ্যপ্রদেশের তিনি একজন বাসিন্দা ছিলেন, তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা ছিলেন। চলো, বাসিন্দা আর কি, মধ্যপ্রদেশের বাসিন্দা তিনি। ওস্তাদ আমজাদ আলী খাঁ মধ্যপ্রদেশের একজন বাসিন্দা। আচ্ছা, চীনের জাতীয় খেলা কি? এগুলো কিন্তু আসে কোন রাজ্যের প্রখ্যাত শিল্পী তোমরা পড়ে গেলে, কিন্তু কোন রাজ্যের জানো না, কিন্তু কোন রাজ্যের আসে। চীনের জাতীয় খেলা কি? ফুটবল, হকি, পোলো, টেবিল টেনিস। ভয়ঙ্কর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে চীনের জাতীয় খেলা হলো টেবিল টেনিস, ঠিক আছে বন্ধুরা, চীনের জাতীয় খেলা টেবিল টেনিস। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। যে এটা ডাইরেক্ট চলে এসছে, নিম্নলিখিত কে কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের একজন বিখ্যাত সঙ্গীতকার ও সাধক, যিনি কিন্তু আদতে দক্ষিণ ভারতীয় ছিলেন? মানে কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত মানে একটু আগেই বললাম যে এমএস শুভালক্ষ্মী কিন্তু কোন ধারার একজন সঙ্গীত শিল্পী ছিলেন? কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের একজন শিল্পী ছিলেন। আর এর ভেতরে সঠিক উত্তর কী হবে? ত্যাগরাজা। ইনি কিন্তু মানে কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের একজন আর কি পায়োনিয়ার বলতে পারো, যার আসল নাম ছিল
কাকরোলা থ্যাক ব্রহ্মম, ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু আসবে না। আর ইনি তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন, কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের একজন বিখ্যাত সঙ্গীতকার ও সাধক ছিলেন। চলো বন্ধুরা পরের প্রশ্ন, কুচিপুড়ি নৃত্যটি ভারতের কোন রাজ্যের নৃত্য? মিসলেনিয়া 2007। অপশান 1 কেরালা, অপশান 2 তামিলনাড়ু, অপশান 3 কর্ণাটক, অপশান 4 অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। এটা জানো, বারবার কোশ্চেনটা রিপিট হচ্ছে, পরীক্ষায় কিন্তু আসতে পারে, ভালো করে দেখে নিও। আচ্ছা পরের প্রশ্ন, ওট্টাম থুল্লাল কোন রাজ্যের একটি নৃত্যশৈলী? সঠিক উত্তর কী হবে? কেরালা। উত্তরটা আগে চলে এসছে, বুঝতে পারছো। ওট্টাম থুল্লাল তাহলে কোন রাজ্যের একটা নৃত্যশৈলী? কেরালা। আর কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের একটা নৃত্যশৈলী, যেটা আগের প্রশ্নে ছিল। ওট্টাম থুল্লালটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ইংরেজ লেখকের মুম্বাইয়ের জন্মভিটে তার স্মারক সংগ্রহশালায় পরিণত করা হয়েছে? মানে দেখো যে 4টে অপশান আছে, রুডিয়ার্ড কিপলিং, রবার্ট ব্রাউনিং, উইলিয়াম ব্লেক, জিম করবেট, এদের মধ্যে কার মুম্বাইয়ের জন্মভিটে একটা আর কি সংগ্রহশালায় পরিণত হয়েছে, স্মারক সংগ্রহশালায়? সঠিক উত্তর হবে রুডিয়ার্ড কিপলিং, ঠিক আছে বন্ধুরা। আর তিনি 1907 সালে কিন্তু সাহিত্য বিভাগে নোবেল পেয়েছিলেন, মানে তার জন্ম কিন্তু আমাদের ভারতবর্ষের বোম্বেতে হয়েছিল তৎকালীন। আচ্ছা আর তোমরা অনেকেই দেখে থাকবে যে মুগলি বলে একটা কার্টুন হতো, আমাদের সময়ও হয়েছে, হিন্দি ভাষাতে হয়েছে, ইংলিশেও হয়েছে, এই নিয়ে প্রচুর সিনেমা হয়েছে আমাদের ভাষাতে, বিভিন্ন ভাষাতে, এবং হলিউডেও রিসেন্টলি সিনেমা হয়েছে। তাই এই যে জঙ্গল বুক, এটা কিন্তু পরীক্ষায় আসে, জঙ্গল বুকের রচয়িতাকে? সঠিক উত্তর হবে রুডিয়ার্ড কিপলিং। আমাদের সময় তো আমরা দেখতাম, আমাদের বেশি তো অপশান ছিল না, এই কার্টুনটা কিন্তু খুব জনপ্রিয় হয়েছিল, যেখানে কিন্তু ভারতীয় বিভিন্ন চিত্র তারকা কিন্তু ভয়েস দিয়েছিলেন সেই কার্টুনটাতে, যার মেন ক্যারেক্টার ছিল মুগলি, শের খান ছিল ভিলেন, একটা বাঘের চরিত্র ছিল। এগুলো পরীক্ষাতে আসে, ওই জঙ্গল বুকের কোন চরিত্রে কে শের খান কার নাম ছিল, এগুলো আসে আর কি। নেগ্রেটার কী নাম ছিল, একটা কালো বিড়াল ছিল, তার নাম কী ছিল, পারলে এগুলো দেখে নিও তোমরা। কমনওয়েলথের মহাসচিব হলেন সেক্রেটারি জেনারেল, কমনওয়েলথের মহাসচিব হলেন বর্তমানে যিনি আছেন, সেটাই দিয়ে দিলাম, মানে সঠিক উত্তর হবে প্যাট্রিসিয়া স্কটল্যান্ড, ঠিক আছে বন্ধুরা। বর্তমান কমনওয়েলথের মহাসচিব হচ্ছে প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। আর একমাত্র ভারতীয় হিসাবে কমনওয়েলথের মহাসচিবের পদে অধিষ্ঠিত ছিলেন কমলেশ শর্মা, ঠিক আছে বন্ধুরা। একমাত্র ভারতীয় যিনি কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল পদে অধিষ্ঠিত হয়েছিলেন তিনি হচ্ছেন কমলেশ শর্মা। দুটোই কিন্তু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ, কোন ভারতীয় এই পদে অধিষ্ঠিত ছিলেন সেটাও আসতে পারে, আর বর্তমানটাও আসতে পারে, কে অধিষ্ঠিত আছেন, প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। তো চলো বন্ধুরা পরের প্রশ্ন, কোন বাঙালি নাট্যকার এবং ইন্দ্রজিৎ লেখেন? কোন বাঙালি নাট্যকার এবং ইন্দ্রজিৎ লেখেন? ঠিক আছে বন্ধুরা, সঠিক উত্তর হবে অপশানগুলো বললাম না, সঠিক উত্তর হবে বাদল সরকার, একজন প্রখ্যাত নাট্যকার। তাহলে এবং ইন্দ্রজিৎ কে লেখেন? বাদল সরকার। তো চলো বন্ধুরা পরের প্রশ্ন, কেরালার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম? মিসলেনিয়া 2007 এগেনস্ট এসেছিল, আমি কিন্তু 2024 বর্তমান যে মুখ্যমন্ত্রী সেটাই তোমাদের আসবে। সঠিক উত্তর হবে পিনারাই বিজয়ন, ঠিক আছে। কেরালার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে পিনারাই বিজয়ন, ঠিক আছে বন্ধুরা। আর রাজ্যপাল হচ্ছে আরিফ মোহাম্মদ খান। আমি যে শর্টসগুলো ছাড়ি ওখানে প্রতিকটা রাজ্যের কিন্তু মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সব দেওয়া আছে, এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর লেফটেন্যান্ট গভর্নর সব ওখানে দেওয়া আছে। তাহলে বর্তমান রাজ্যপালকে কেরালার আরিফ মোহাম্মদ খান, আর মুখ্যমন্ত্রীকে পিনারাই বিজয়ন। চলো পরের প্রশ্ন, হ্যান ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন জন্মগ্রহণ করেন মিসলেনিয়া 2007। অপশান 1 পোল্যান্ড, অপশান 2 রাশিয়া, অপশান 3 ডেনমার্ক, অপশান 4 জার্মান। সঠিক উত্তর হচ্ছে ডেনমার্ক। তিনি একজন বিখ্যাত লেখক ছিলেন। তাহলে হ্যান ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন জন্মগ্রহণ করেন কোথায়? ডেনমার্কে। তিনি একজন ড্যানিশ লেখক আর কি, বিখ্যাত একজন ড্যানিশ লেখক। তো চলো বন্ধুরা পরের প্রশ্ন, ইন্দির ঠাকুরন কোন উপন্যাসের চরিত্র? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মিসলেনিয়া 2007 প্রশ্ন। আরণ্যক, পথের পাঁচালী, ইছামতি, দেবযান, চারটেই কিন্তু আমাদের প্রখ্যাত ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চারটে বিখ্যাত উপন্যাস। চারটেই আমার তো পড়া আছে, তোমরা চাইলে চারটেই পড়তে পারো। বিশেষ করে দেবযানটা পড়ে দেখো, খুব ভালো লাগবে, এটা অন্য ধারার একটা উপন্যাস, না পড়লে বুঝতে পারবে না। আর পথের পাঁচালী তো তোমরা অনেকেই পড়েছো, সিনেমাটা দেখেছো। ইছামতিও আশা করি অনেকে পড়েছো, আরণ্যক তো জানো। আচ্ছা পথের পাঁচালী এটা কে লিখেছিলেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন। এবং এটা কে প্রথম, সত্যজিৎ রায় যিনি বিখ্যাত পরিচালক, তো সবাই জানো, বলার কিছু নেই। তার প্রথম, এটাও কিন্তু পরীক্ষাতে আসে যে আমাদের প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের প্রথম পরিচালিত সিনেমা কি? তখন সঠিক উত্তর হবে পথের পাঁচালী, যেটা 1955 সালে রিলিজ হয়েছিল, ঠিক আছে বন্ধুরা। আর এই ইন্দিরা ঠাকুরন একটা চরিত্র ছিল, পথের পাঁচালী যারা দেখোনি, সত্যজিৎ রায় রচিত, যারা পথের পাঁচালী পড়োনি তারা প্রথমে পড়ে নিও। আর পথের পাঁচালী যারা দেখোনি, পথের পাঁচালীটা দেখো, 3টে পার্ট আছে, পথের পাঁচালী আছে, তারপরে 3টে পার্ট হয়ে যাবে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ পার্টটা করবেন, ওগুলোও পরীক্ষায় আসে। তার প্রথম পার্টে যে ইন্দিরা ঠাকুরন ছিল তার চরিত্র অভিনয় করেছেন চুনিওয়ালা দেবী, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। দেখো, যে পারলে দেখে নিও, যারা দেখোনি এখনও তার দেখে নিও, পথের পাঁচালীটা পেয়ে যাবে, তোমরা অনলাইন দেখলে পেয়ে যাবে। তাহলে এই প্রশ্নটা কিন্তু আসে যে ইন্দিরা ঠাকুরন চরিত্রে অভিনয় করেছিলেন কে? তখনকার দিনের একজন প্রখ্যাত অভিনেত্রী চুনিওয়ালা দেবী, যিনি সিনেমাটা রিলিজ করার আগেই কিন্তু মারা গিয়েছিলেন।
জিম করবেট জন্মগ্রহণ করেন মিসেলিনিয়াস 2007। অপশান 1 ইংল্যান্ড, ভারত, জার্মান, ফ্রান্স। সঠিক উত্তর হবে ভারত। আর ভারতের কোথায় সকলেই জানো, জিম করবেট সম্বন্ধে বলার কিছু নেই। জিম করবেট কোথায় জন্মেছিলেন? উত্তরাখণ্ডে জন্মেছিলেন, স্পেসিফিক্যালি বললে নৈনিতালে। তো চলো বন্ধুরা পরের প্রশ্ন। মাদাম বোভারি উপন্যাসটির লেখককে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 এমিল জোলা, অপশান 2 ফ্লোবেয়ার, অপশান 3 কাফকা, অপশান 4 ভিক্টর হুগো। সঠিক উত্তর হচ্ছে গুস্তাভ ফ্লোবের। মানে ওখানে বানানটা অরিজিনাল বানান এটাই হওয়া উচিত, গুস্তাভ ফ্লোবের। ওখানে কিন্তু প্রশ্নে কিন্তু এরামই ছিল ফ্লোবেয়ার। যাই হোক, নামটা ভালো করে মনে নিও। তিনি কোথাকার একজন লেখক ছিলেন, কোথাকার বাসিন্দা ছিলেন? ফ্রান্সের বাসিন্দা ছিলেন, গুস্তাভ ফ্লোবের। মাদাম বোভারি উপন্যাসটা কার লেখা? গুস্তাভ ফ্লোবেরের লেখা। চলো বন্ধুরা পরের প্রশ্ন। নিচের কোনটি শেক্সপিয়ারের একটি বিখ্যাত বিয়োগান্ত নাটক? মানে বিয়োগান্ত নাটক মানে ট্র্যাজেডি, বুঝতে পারছি বন্ধুরা, ট্র্যাজেডি। তাহলে সঠিক অপশানগুলো দেখে নেওয়া যাক। মার্চেন্ট অফ ভেনিস, ম্যাকবেথ, দি টেম্পেস্ট, অ্যাজ ইউ লাইক ইট। চারটেই শেক্সপিয়ারের রচিত নাটক, বিখ্যাত নাটক। আর সঠিক উত্তর হবে ম্যাকবেথ, কিন্তু এটা ট্র্যাজেডি ধারার নাটক, মানে এটা একটা ট্র্যাজেডি, ঠিক আছে। ম্যাকবেথ একটা ট্র্যাজেডি। তো চলো বন্ধুরা পরের প্রশ্ন, প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ট্রেজার আইল্যান্ডের লেখককে? মিসেলিনিয়াস 2008। অপশান 1 সিডনি শেলডন, অপশান 2 আর্থার মিলার, অপশান 3 আর.এল. স্টিভেনসন, অপশান 4 সালমান রুশদি। সঠিক উত্তর হচ্ছে রবার্ট লুইস স্টিভেনসন, যিনি স্কটল্যান্ডের বাসিন্দা ছিলেন। তাহলে ট্রেজার আইল্যান্ডের লেখককে? রবার্ট লুইস স্টিভেনসন। চলো বন্ধুরা পরের প্রশ্ন। এখানে বানানটা আমার ভুল হয়েছে বন্ধুরা, এটা হরিপ্রসাদ হবে। হরিপ্রসাদ চৌরাশিয়া যে জন্য বিখ্যাত? অপশান 1 সেতার, বাঁশি, শরৎ, সন্তুর। এই প্রশ্নটা প্রচুরবার এসছে, সঠিক উত্তর হবে বাঁশি। তিনি একজন মানে ভারতবর্ষের যারা বংশীবাদক হিসাবে একজন বিখ্যাত শিল্পী। আর কোথাকার বাসিন্দা? তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। চলো বন্ধুরা পরের প্রশ্ন। সাইলক যে নাটকের চরিত্র? মিসেলিনিয়াস 2008। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 অ্যাজ ইউ লাইক ইট, অপশান 2 দ্য মার্চেন্ট অফ ভেনিস, অপশান 3 দ্য টেম্পেস্ট, অপশান 4 12th নাইট। সঠিক উত্তর হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার সাইলক কে রচিত করেছিলেন? মানে এই যে চারটে নাটক দেখছো, চারটেই কিন্তু আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের রচিত বিখ্যাত সব নাটক, চারটেই উইলিয়াম শেক্সপিয়ার রচিত বিখ্যাত নাটক। আর এই যে সাইলক বলে যে চরিত্রটা ছিল, সেটা কোথায় ছিল? দ্য মার্চেন্ট অফ ভেনিসে ছিল, ঠিক আছে। মার্চেন্ট অফ ভেনিস নাটকে কিন্তু সাইলক চরিত্রটা ছিল। চলো বন্ধুরা পরের প্রশ্ন। আজকে পরীক্ষায় অন্য প্রশ্নে দেখছিলে মার্চেন্ট অফ ভেনিসের রচয়িতাকে। 20,000 লিগস আন্ডার সি এর রচয়িতাকে? মিসেলিনিয়াস 2008। অপশান 1 এম.কে. রলিংস, অপশান 2 হ্যারল্ড রবিন্স, অপশান 3 জুলস ভার্ন, অপশান 4 ড্যান ব্রাউন। সঠিক উত্তর হচ্ছে জুলস ভার্ন। তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? ফ্রান্স। 20,000 লিগস আন্ডার সি, অনেকেই কিন্তু এই অডিও স্টোরিটাও শুনেছো, আশা করি এর বাংলা ভাষণ পড়েছো। জনপ্রিয় একটা উপন্যাস। তার রচয়িতা কে ছিলেন? জুল ভার্ন। চলো বন্ধুরা পরের প্রশ্ন। ইমাজিনের এই বিখ্যাত সঙ্গীতটি কার রচনা? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 জন লেনন, অপশান 2 রিকি মার্টিন, অপশান 3 পিট সিগার, অপশান 4 পল রবসন। সঠিক উত্তর হচ্ছে জন লেনন। তিনি ইংল্যান্ডের একজন প্রখ্যাত সিঙ্গার ছিলেন, স্পেসিফিক্যালি একজন রক সিঙ্গার বলা যায়, যদিও অন্য পপ গানও গাইতেন, কিন্তু স্পেসিফিক্যালি রক সিঙ্গার বলা যায়। এবং তিনি কিন্তু অনেক রকম ইনস্ট্রুমেন্ট বাজাতেন, যেমন গিটার, মাউথ অর্গান, কিবোর্ড, এগুলো বাজাতেন। আর আচ্ছা, এই সম্বন্ধে আরেকটা প্রশ্ন আছে, এই বিটেলস সম্বন্ধে অনেক সময় প্রশ্ন আসে। বিটেলস হচ্ছে একটা বিখ্যাত ব্যান্ড, ওই সময়কার রক ব্যান্ড বলতে পারো। তার 4 জন সদস্য ছিলেন। একজন হচ্ছেন জন লেনন, তিনি এই বিটেলস ব্যান্ডের একজন সহকারী গায়ক ছিলেন, আর তার সঙ্গে ইনস্ট্রুমেন্টগুলোও বাজাতেন। আর অন্য 3 জন সদস্য কে ছিলেন? পল ম্যাকার্টনি, জর্জ হ্যারিসন আর রিঙ্গো স্টার। এই 4 জন মিলে কিন্তু বিটেলসের 4 জন সদস্য ছিলেন। আর এই জন লেনন অনেক সময় আসতে পারে যে বিটেলসের কোন সদস্যকে গুলি করে মারা হয়, তখন সঠিক উত্তর জন লেনন হবে। জন লেনন কিন্তু আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন 1980 সালে, কিন্তু তিনি আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান জন লেনন। এটাও কিন্তু পরীক্ষায় আসে যে বিটেলসের কোন সদস্য, 4টে সদস্যই আমি দিয়ে দিয়েছি, জন লেনন আর নিচে 3টে দিয়ে দিয়েছি, কোন সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা যান আততায়ীর গুলিতে, তখন সঠিক উত্তর হবে জন লেনন। বলে দিলাম, ওটা আমার লেখা হয়নি, লেখা উচিত ছিল। পরের প্রশ্ন। প্রথম কোন এশিয়ান গেমসে হকি খেলার সূচনা হয়? মানে এশিয়ান গেমস শুরু যখন হয়েছিল 1951 সালে, তখন কিন্তু ওতে ওই এশিয়ান গেমসে হকি ছিল না। হকি খেলা কোথায় সূচনা হয়? 1958 টোকিও এশিয়ান গেমসে কিন্তু হকি খেলার সূচনা হয়েছিল। আমি আর অপশানগুলো দিইনি, উত্তরটা দিয়ে দিয়েছি কারণ দেরি হয়ে যাচ্ছিল। আচ্ছা, প্রথম এশিয়ান গেমসে আমি এখানে যে কটা দিয়েছি সব মেন্স হকি, ঠিক আছে, ফিল্ড হকি এবং মেন্স হকি, সবই তো ফিল্ড হকি, বুঝতেই পারছো। এশিয়ান গেমসে আইস হকি হয় না যতদূর আমি জানি, ফিল্ড হকি হয়। আচ্ছা, ফিল্ড হকি, এটা ফিল্ড হকি সবই। আর প্রথম এশিয়ান গেমস যেখানে হকি খেলার সূচনা হয় সেটা হচ্ছে 1958 সালে টোকিও এশিয়ান গেমস, যেটাতে শোনা যেতে পাকিস্তান। আর কখনো প্রশ্নে আসে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এশিয়ান গেমস হকিতে পুরুষ বিভাগে সব থেকে বেশিবার সোনা জিতেছে কে? পাকিস্তান, 4 বার। ঠিক আছে বন্ধুরা, এই সরি 8 বার, ওটা 8 বারই হবে, আমি ভুল করে বাংলাটা বলে ফেললাম। আচ্ছা, সব থেকে বেশিবার মানে এশিয়ান গেমসে সব থেকে বেশিবার ফিল্ড হকিতে সোনা জিতেছে পুরুষ বিভাগে আমাদের পাকিস্তান 8 বার। আর ভারত কতবার সোনা জিতেছে? এখানটায় ভারত জিতেছে দিয়েছি, মানে রূপো টুপো তো ওগুলো কাউন্ট হয় না, সোনাটাই পরীক্ষা আছে। এটা কিন্তু ভারত সোনা জিতেছে কতবার, মানে এশিয়ান গেমসে ভারত কতবার সোনা জিতেছে, এশিয়ান গেমসের পুরুষ হকি বিভাগে ভারত কতবার সোনা জিতেছে? 4 বার। আর রিসেন্ট যে এশিয়ান গেমসটা হয়েছে হ্যাংচাউ চায়নাতে 2022 সালে সেটা হয়েছে, এটা কে সোনা জিতেছে? ভারত। মানে রিসেন্ট এশিয়ান গেমস যেটা হয়েছে এটা কিন্তু আসার প্রবল চান্স। রিসেন্ট এশিয়ান গেমস 2022 এশিয়ান গেমসে পুরুষ বিভাগে কে সোনা জিতেছে? ভারতবর্ষ। আর সব থেকে বেশিবার সোনা জিতেছে এখনো পর্যন্ত পাকিস্তান 8 বার, আর ভারত সোনা জিতেছে 4 বার। আচ্ছা, প্রথম এশিয়ান গেমসের আসর বসেছিল দিল্লিতে 1951 সালে, এটাও কিন্তু আসে। আর 2026 সালের মানে পরবর্তী এশিয়ান গেমস কোথায় বসবে এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, জাপানে বসবে। আইচি ও নাগোয়া দুটি শহরে কিন্তু বসবে, শহরগুলোর নাম না মনে থাকলেও জাপানটা মনে রাখবে। 2026 সালের এশিয়ান গেমসের আসর কোথায় বসবে? জাপানে। আর 2022 সালের এশিয়ান গেমসের আসর বসেছিল চীনে, আমি দিয়ে দিচ্ছি। আর এখানে এবারে আমি সরি বন্ধুরা, এশিয়ান গেমসে মহিলা হকি সম্বন্ধে আমি ডিটেলটা দিয়েছি, কারণ দুটোই দেওয়া উচিত। আচ্ছা, এশিয়ান গেমসে মহিলা হকির আসর প্রথমবার ইন্ট্রোডিউস হয় কোথায়? 1982 সালের নিউ দিল্লি এশিয়ান গেমসে। ঠিক আছে, তাহলে এশিয়ান গেমসে মহিলা হকির সূচনা হয় 1982 নিউ দিল্লি এশিয়ান গেমসে। ঠিক আছে। আচ্ছা, প্রথম এশিয়ান গেমসে কে সোনা জিতেছিল? আমাদের ভারতীয় মহিলা হকি দল কিন্তু প্রথমবার কিন্তু সোনা জিতেছিল, ওই একবারই কিন্তু ভারতীয় মহিলা হকি দল, আমার বানানটা ভুল হয়েছে, ভারতের হবে ওটা। 1982 সালের প্রথম এশিয়ান গেমসে ভারতীয় মহিলা হকি দল কিন্তু সোনা জিতে, ওই একবারই জিতেছিল। আর ভারতীয় পুরুষ হকি দল তো 4 বার সোনা জিতেছে এশিয়ান গেমসে। আর সব থেকে বেশিবার এখনও পর্যন্ত এশিয়ান গেমসে মহিলা হকিতে সোনা জিতেছে দক্ষিণ কোরিয়া 5 বার। ঠিক আছে বন্ধুরা, দেখে নিও। তাহলে এশিয়ান গেমসে মহিলা হকিতে সব থেকে বেশি সোনা জিতেছে দক্ষিণ কোরিয়া 5 বার। আর 2022 সালের এশিয়ান গেমস যেটা রিসেন্টলি হয়েছে চীনেতে, সেটাখানে সোনা জিতেছে চীন সোনা জিতেছে। মানে চীনের যদি এবার কি এশিয়ান গেমসে মহিলা হকি বলো, মহিলা হকিতে সব থেকে বেশিবার সোনা জিতেছে দক্ষিণ কোরিয়া, তারপরে সব থেকে সফল দল হচ্ছে চীন। চীন কিন্তু আমার যতদূর মনে পড়ছে 4 বার, চীনের মহিলা হকি দল 4 বার সোনা জিতেছে এশিয়ান গেমসে। আর সব থেকে বেশিবার জিতেছে দক্ষিণ কোরিয়া। আর রিসেন্ট যেটা হয়েছে এটা আসতে পারে পরীক্ষায়, সেটা হচ্ছে চীনের মহিলা হকি দল সোনা জিতেছে। আর 2022 সালের এশিয়ান গেমসের আসর বসেছিল কোথায়? হ্যাংজাও চায়না। ঠিক আছে বন্ধুরা, হ্যাংজাও প্রোনাউন্সিয়েশনটা যাই হোক, তোমরা জানো, আমি আগেও দিয়ে দিয়েছি। যেতে পারি কিন্তু কেন যাব, এই লিখেছেন কে? অপশান 1 শক্তি চট্টোপাধ্যায়, অপশান 2 সুনীল গঙ্গোপাধ্যায়, অপশান 3 শরৎ কুমার চট্টোপাধ্যায়, অপশান 4 নীরেন্দ্রনাথ চক্রবর্তী। যেতে পারো কিন্তু যাব, এটা একটা কাব্যগ্রন্থ, মানে কবিতার সংকলন বলতে পারো, অনেক কবিতা আছে যাতে। আর কে লিখেছেন? শক্তি চট্টোপাধ্যায়, প্রখ্যাত একজন কবি শক্তি চট্টোপাধ্যায়। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড এর রচয়িতা কে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 পি.বি. শেলি, অপশান 2 টি.এস. এলিয়ট, অপশান 3 জন কিটস, অপশান 4 উপরের কেউ নয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে পি.বি. শেলি, তিনি একজন ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন, আগেও দিয়েছি এই সম্বন্ধে নোট। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। 2008টা কিন্তু পুরোটা শেষ হলো নয়, 5-6টা কোশ্চেন বাকি আছে। আর দুটো সেটে কিন্তু আমি স্ট্র্যাটেজিকে শেষ করে দেবো, আশা করছি শুক্রবারের মধ্যে স্ট্র্যাটেজিকে সেট করে দেবো। ততক্ষণ গুড বাই অ্যান্ড গুড নাইট।